মনিরুল ইসলাম বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দা কাঠামোর একটি বহুল আলোচিত নাম। দীর্ঘ প্রায় 3 দশকের কর্মজীবনে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং সর্বশেষ পুলিশের বিশেষ শাখা অর্থাৎ এসবির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ দমনে তার ভূমিকা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় মনিরুল ইসলাম ছিলেন এসবি প্রধান। ফলে সেই সময় রাষ্ট্রের কাছে থাকা রাজনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের একটি বড় অংশ তার জানা ছিল বলে ধারণা করা হয়। সরকার পরিবর্তনের পরপরই তাকে পদ থেকে সরিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আজ আমরা মনিরুল ইসলামের কাছে জানতে চাইব 5ই আগস্ট 2024-এর আগে গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি জানতো, শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে তিনি কি ধরনের পরিকল্পনা দেখেছিলেন, কেন তাকে দ্রুত সরিয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর জবাব কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ কি আবারও ভয়াবহ জঙ্গিবাদের একটি নতুন পর্বের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। মনিরুল ইসলাম এই প্রথম একটি ইউটিউব সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনাদের জন্য। ধন্যবাদ মনিরুল ইসলাম, আবারও আপনার সাথে যুক্ত হতে পেরে। এত তথ্য আসলে পাওয়া গেছে, সেই তথ্য থেকে প্রথমেই যখন বলি যে 2023 সালে আপনি রিপোর্ট দিলেন যে এরা যুক্ত হতে পারে শেখ হাসিনার পরবর্তী যে সরকার গঠিত হবে শেখ হাসিনাকে সরিয়ে সেই সরকারে, কাদের কাদের কথা একদম মিলে গেল। এটি আসলে যাদের কথা বলেছিলাম তাদের ভিতরে ডক্টর ইউনূস তো ছিলেনই, তারপরে আসিফ নজরুল, আদিলুর রহমান খান শুভ্র, রেজওয়ানা হাসান, এগুলো হুবহু মিলে গেছে। আলী ইমাম মজুমদারের কথা ছিল, বদিউল আলম মজুমদার, আলী রিয়াজ, এদের কথা ছিল। আমার আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস বা এই যে এদেরকে তো দেখতে মনে হয় এরা খুব সেকুলার। ধরেন আলী রিয়াজ, বাংলাদেশে কিন্তু টেরোরিজম নিয়ে যতগুলো বই লেখা হয়েছে, বাংলাদেশে ইসলামিস্টদের তথা মানে আল কায়দা নিয়ে, আল কায়দার অবস্থান নিয়ে, হিজবুত তাহরির নিয়ে যতগুলো প্রমাণিত বই লেখা হয়েছে তার মধ্যে আলী রিয়াজের লেখা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড। তারা যখন ক্ষমতায় এলো, তারা কেন এই জঙ্গিদেরকে তোষণ করলো, জঙ্গিদেরকে ছেড়ে দিল? এটা কি তাদের জামায়াত তাদের ক্ষমতায় বসিয়েছিল সে কারণে, নাকি আপনার কি মনে হয় যে এই জঙ্গিরাই আসলে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, টিকিয়ে রেখেছিল? এটি আসলে ডক্টর ইউনূস, আমি যতদূর জানি তিনি নিজেও একজন সেকুলার মানুষ। জি জি, তিনি আমি শুনেছি যে নন বিলিভার্স, অর্থাৎ প্র্যাকটিসিং মুসলিম না, কিন্তু তারপরে ওই যে মৌলবাদীদের, উগ্রপন্থীদের একেবারে মাথায় নিয়ে কাজ করেছেন। এটার একটা কারণ হলো যে এই আন্দোলনটা, এই যে অর্থাৎ এই রায়োটিংটা যেটা হয়েছে, এটাকে আমি গণ অভ্যুত্থান বলবো না, এটা রায়োটিং হয়েছে। এই রায়োটিং সিচুয়েশনে এই উগ্রপন্থী বা যারা জঙ্গি হিসেবেই বেশি, যেহেতু সাধারণ মানুষ জঙ্গি হিসেবেই বেশি, যদি এই শব্দটা আমি খুব কম ব্যবহার করেছি, আমি সহিংস উগ্রপন্থী বলতাম, ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হিসেবে বা টেরোরিস্ট বলতাম। তো এই গ্রুপটার একটা বড় ভূমিকা ছিল এখানে। হিজবুত তাহরিরের সরাসরি অংশগ্রহণ ছিল, যারা এই 18 তারিখ থেকে মাঠে নেমেছে। তারপরে আনসার আল ইসলাম, যেটা আল কায়দার অংশ, তাদের সরাসরি অংশগ্রহণ ছিল। ফলে এই দুইটা শক্তি এবং আনসার আল ইসলাম, এই হেফাজতের একটা গ্রুপ, হারুন ইজহারের যে গ্রুপটা, এই গ্রুপটা পুরোটাই আসলে উগ্রপন্থী, সহিংস উগ্রপন্থী, অর্থাৎ টেরোরিস্টদের সাথে যুক্ত, টেরোরিজমের সাথে যুক্ত। এরা এই আন্দোলনে চিটাগং এ হারুন ইজাহারের লোকজন বা হেফাজতের লোকজন যেখানে কাজ করেছে, মামুনুল হকও তারও উগ্রপন্থার ইয়েটা রয়ে গেছে। বুঝাই গেল আফগানিস্তানে গিয়ে তিনি। আবার ইন্টারেস্টিং বিষয় হলো, সেদিন জামাত দেখলাম বলছে যে ইসলামী আন্দোলনের ভিতরেও নাকি তাদের কিছু উগ্রতা আছে, যেটা মার্কিনীদের প্রশ্নের জবাবে আবু তাহের, ডাক্তার তাহের ওই দিন বলছিলেন।
অর্থাৎ এদের একটা প্রভাব ছিল, এদের একটা প্রচন্ড প্রভাব ছিল সরকারের, যে সরকারটা ছিল তাদের। আর যেহেতু এই সরকারটা, অর্থাৎ এই যে ইন্টারিম সরকার, এইটা আসলে বিএনপি কেও ওইভাবে ওন করে নাই, এরা এদের সাপোর্ট নিয়েই, কারণ তারা চেয়েছিল দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে। তো এখানে জামাতে ইসলামও মনে করেছে যে সহসা ইলেকশন হলে তারা ক্ষমতায় যাবে না, বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু তারা মানে দায়িত্ব ছাড়া, মানে ক্ষমতায় গেলে তো কিছু দায়িত্ব চলে আসে, রেসপন্সিবিলিটি চলে আসে। তো রেসপন্সিবিলিটি ছাড়া এই যে নেপথ্যে থেকে সরকার চালানো, এইরকম সুযোগ তো আর পাওয়া যাবে না। যে কারণে তারাও এই যে অর্থাৎ দীর্ঘদিন ইলেকশন না নেওয়া, বিএনপির লোকজন যেহেতু মানে তাদের চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল থেকে নানা ধরনের মানে অপরাধমূলক কার্যক্রম, এবং আওয়ামী লীগেরও যে খারাপ কাজগুলো কিছু কিছু স্থানীয় নেতা কর্মীরা করতো, সেগুলো পুরোপুরি দখল নিয়ে নিল বিএনপি। ফলে জামাতে ইসলামের একটা ক্যালকুলেশন ছিল যে যত দিন যাবে তত বিএনপি অজনপ্রিয় হতে থাকবে, অজনপ্রিয় হলে পরবর্তীতে ক্ষমতায় তারা যেতে পারবে। ফলে দুইটা লক্ষ্য ছিল, একটা হলো যে আওয়ামী লীগকে কোনোভাবেই যাতে রাজনীতি করতে না দেওয়া হয়, অর্থাৎ এই যে নিষিদ্ধ করার যে কার্যক্রমগুলো, এইগুলো নিয়ে তৎপরতা চালানো, পাশাপাশি ইউনূস সরকারকে সর্বত সাপোর্ট দেওয়া। তো এখানে যেহেতু ডক্টর ইউনূসের যেহেতু ক্ষমতার একটা উগ্র লোভ ছিল, যে এইখানে আমি শুনলাম যে যদিও আমার জানা মতে যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেট তাকে পরিত্যাগ করেছে, ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু তারপরও দেখলাম তার সাঙ্গ পাঙ্গরা লিখিয়েছে যে সে প্রেসিডেন্ট হতে যাচ্ছে। আসলে আমার জানা মতে ইউএস বা অন্য কোন দেশ তাকে প্রেসিডেন্ট বানানোর কথা বলে নাই, কিন্তু সে আলোচনায় থাকার জন্য, এবং এটা একটা প্যাথোলজিক্যাল লায়ার। আমি তার প্যাথোলজিক্যাল লায়ার এই কারণে বলছি, অ্যাপারেন্টলি যে লোক তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে না। আপনার মনে আছে সে ইয়েতে গিয়ে কক্সেস বাজারে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বললো আগামী আগামী হ্যাঁ তারা এখন এখন সাধারণ যারা তার ভক্ত তারা মনে করবে যে উনি বুঝতে পারে নাই। তা আপনি কি মনে করেন এই ধুরন্ধর লোক বুঝতে পারে নাই যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না সহসা? মানে 2 মাস 6 মাস পরে তো নাই, 2-5 বছরেও ফেরত পাঠানো যাবে বলে আমি মনে করি না। তো এই যে দেখেন একেবারে যেভাবে বললেন, প্রেজেন্ট করলেন, মনে হবে যে সত্যি কথা বলেছে। তারপর বললেন যে এই যে কি বিদেশের লোক শুধু চাইতেছে আর চাইতেছে। তো উনি তো এত মানে নাইব নন, এত নাইব নন আর কি। মনিরুল ইসলাম, আমরা আরেকটা জায়গায় ফেরত যাই। আপনার মানে যখনই সরকার দখল হয়ে গেল, নতুন সরকার গঠিত হয়ে গেল এবং আপনার সম্বন্ধে অনেক তথ্য আসা শুরু করলো, আপনার সম্বন্ধে এত তথ্য আসা শুরু করলো, প্রথমেই বলা হলো যে আপনার অফিসে 25 কোটি টাকা পাওয়া গেল। এই ঘটনাটা একটু বলেন তো যদি। এটি আসলে একটা অর্গানাইজড প্রোপাগান্ডা চালিয়েছে যার কোনো ভিত্তি নাই। কারণ 25 কোটি টাকা তো আমি ওই সময়, এটা আমি যদিও মানে ভিডিও ক্যামেরায় কথা বলি নাই, বাট অডিওতে আমি তখনও বলেছি যে এইটা পুরোপুরি একটা মিথ্যা কথা এবং যার কোনো রকম ভিত্তিই নাই। মানে আংশিক সত্য বা 25 লাখ টাকার বিষয়েও যদি হইতো তাহলে 25 কোটি বললে অসুবিধা ছিল না। এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। এখানে এসবি অফিসে আগে থেকে সিসি ক্যামেরা ছিল। তারপর আমি ওখানে যাওয়ার পরে আমার অফিসটা মানে পুরোনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এ শিফট করি, এবং এটা 3rd অফিস আমার, আমি যেখানে বসতাম। এইটা 14 তলার উপরে, 14 তলায়, এবং অসংখ্য সিসি ক্যামেরা। যেটা 25 কোটি টাকা, এই টাকা আমার এই ছোট জিপে তো নেওয়া সম্ভব কিনা, আর 25 কোটি টাকা কেন দেবেন আমাকে? আমি তো কোনো অপারেশনাল ফোর্স না, এসবির কোনো লোক অস্ত্র ব্যবহার করে নাই বা করার সুযোগও নাই, তো আমাকে কেন 25 কোটি টাকা দিবেন? তো এইটা পুরোটাই একটা মানে অর্গানাইজড প্রোপাগান্ডা। এবং এই সাথে সাথে আরো কতগুলো, যে যেমন আমি এনজিও প্রতিষ্ঠা করেছি, যে এনজিওর প্রতিষ্ঠা 92 সালে,
সেই এনজিও নাকি আমি 2009-এর পরে প্রতিষ্ঠা করেছি। তো এইরকম অসংখ্য প্রপাগান্ডা, আমার 25টা বাড়ি 50টা বাড়ি, আপনি জানি না লক্ষ্য করেছেন কিনা, আমি ওই দিন আমি এর আগে দুইটা পত্রিকা ও দুইটা মিডিয়াতে আমি প্রতিবাদও দিয়েছিলাম, সেটা ছাপেনি তারা। তারা বলছে যে আমার বক্তব্য মানে প্রতিবাদও ছাপানো যাবে না, তাদেরকে বিশেষ জায়গা থেকে বলছে তারা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, সেইটা তারা প্রচার করছে। কিন্তু এটা একটা লক্ষ্য করবেন, এখানে কিন্তু মানে মেইন স্ট্রিম যে সমস্ত মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, সমকাল, এই ধরনের কোন পত্রিকায় কিন্তু নাই। আছে ওই যে আমার দেশ নামে একটা প্রোপাগান্ডা, এটা তো পত্রিকা বলা যাবে না, এইটাই এইটাই আসে। তারপর আরো দু একটা আন্ডারগ্রাউন্ড কিংবা একেবারেই চলে না এইরকম একটা, যে আমার নিউজটা দিলে হয়তো কাটতে পারবে এই জন্য। তা আমি গত কয়েকদিন আগেও আমি চ্যালেঞ্জ করেছি, আপনি ফেসবুকে আমি বড় একটা স্ট্যাটাস দিয়ে চ্যালেঞ্জ করেছি যে আমার কি তো এই ওই চ্যালেঞ্জ করার সৎসাহস আছে আপনার আমার। চ্যালেঞ্জ নিয়ে এখন আমি কথা বলতে চাইছিলাম। আপনি তো চ্যালেঞ্জ করেছেন আরো অনেক জায়গায়, যেটা এখন আপনার বিরুদ্ধে আইসিটিতে সবচেয়ে বড় প্রমাণ হিসাবে তারা দাখিল করতে চাইছে যে আপনি মেজর জাহিদের জাহিদকে আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে দিয়েছেন বা আপনি তাতে ইনভলভ ছিলেন। এই বিষয়টি আপনি পুরোপুরি ব্যাখ্যা করেছেন। তাদের কাছে তারা প্রমাণ হিসাবে বলতে চাইছে যে জাহিদকে কেউ একজন ফোন করেছিল, মারা গেছেন যিনি ইয়েতে বিডিআর বিদ্রোহে, তার সাথে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে এবং বিডিআর বিদ্রোহের সময় যে ভারতীয়রা সেখানে এসেছিল এবং ভারতীয়রা যে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানদের হত্যা করছিল সেটা বলেছেন। আমি সেখানে যাব, কিন্তু জাহিদের ব্যাপারটি এই যে এটি যদি আপনি আমার মানে দর্শকদের জন্য ব্যাখ্যা করেন পুরো ব্যাপারটা, ঘটনাটা। দেখুন, প্রথমত আমি এই তথ্যের ডিসকার্ড করি বিডিআর বিদ্রোহের কথা। বিডিআর বিদ্রোহের ঘটনা তো 2015 সালে ঘটে নাই, 2009 সালে। হ্যাঁ, 2009 সালে ঘটেছে। এই 2009 থেকে 13 সাল পর্যন্ত মেজর জাহিদ সেনাবাহিনীতে কর্মরত ছিল এবং তার সুনাম ছিল, সরকারের প্রতি আনুগত্য ছিল, গোয়েন্দা সংস্থার রিপোর্ট তার পক্ষে ছিল, যে কারণে তাকে 13 শেষ দিকে 6 মাসের কানাডার ট্রেনিং এ পাঠায়। কানাডা, ইউকে বা ইউএসএ এইরকম দীর্ঘমেয়াদী ট্রেনিং যারা পায় তারা ভাগ্যবান, তাদেরকে বাছাই করে পাঠানো হয়। যদি আমরা ধরি যে আগের সরকার সব দলীয় লোকদেরই পাঠিয়েছে, তাহলে জাহিদ অবশ্যই তাদের দলীয় লোক ছিল, সেনাবাহিনীতে দলীয় লোক হিসেবে পরিচিত ছিল, যে কারণে পুরস্কার হিসেবে তাকে 6 মাসের ট্রেনিং এ পাঠায়। তো 6 মাসের ট্রেনিং এ গিয়ে ওইখানে তার বলা যায় যে তার কাছে হয়তো কোনো ওহী আসে, এই ওহী বলে সে দেশে এসে পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। যেটা এখানে প্রথম আলোকে দেখলাম ব্যাশিং করছে সবাই মিলে যে প্রথম আলো ওই গল্প বানাইছে, কিন্তু এটা তো শুধু প্রথম আলো না, ওই সময়কার সকল পত্রিকাই এসছে, ইলেকট্রনিক মিডিয়া এসছে, তারা যে যার মতো করে তথ্য সংগ্রহ করেছে। যেমন কয়েকজন সাংবাদিক আমাকে তাদের লেখাও পাঠিয়েছে, এরপরে স্ক্রিনশট কিংবা ওই যে ছবি পাঠিয়েছে তাদের লেখার, যে তারা অনুসন্ধান করে কুমিল্লা থেকে বিভিন্ন জায়গা থেকে অনুসন্ধান করে ওই সময় যে রিপোর্ট করেছিল সেগুলো পাঠিয়েছে। তো এখন ওই যে সব জুট হ্যায়ের মতো, অর্থাৎ জঙ্গি ছিল না, বাংলাদেশের জঙ্গি ছিল না। এবং আমি তো মনে করি যে হোলি আর্টিজানের ঘটনা এবং সিলেটে যে আতিয়া মহলের ঘটনা, এই দুইটা অভিযান সেনাবাহিনী করেছে। এই দুইটা অভিযান যদি সেনাবাহিনী না করতো, পুলিশ করলে এই দুইটাও আমাকে আসামি করতো, এবং এই দুইটা নিয়েও তারা বলতো যে এই ঘটনা মিথ্যা। তারপরেও তারা বলার চেষ্টা করেছে যে হোলি আর্টিজানের ঘটনা সঠিক না, সাজানো, এরকম নাটক সবসময় বলে এসেছে। হ্যাঁ, কিন্তু সেনাবাহিনী ছিল বলে এইখানে অন্তত এই দুইটা ফাঁসির আদেশ থেকে আমি রক্ষা পেয়ে গেছি। নাহলে এই আতিয়া মহল এবং হোলি আর্টিজানে আমাকে ফাঁসির আদেশ দিত, এখানেও মামলা হইতো এবং এই দুইটাকেও সাজানো ঘটনা বলতো। তো ফলে এই যে এই জাহিদ, কিন্তু মেজর জাহিদের ঘটনাটা, তারপরে সে 15 সাল পর্যন্ত চাকরি করেছে। ওখানে ফিরে আসার পর তার জীবনযাত্রায়, লাইফস্টাইলে পরিবর্তন হয়েছে। সে বারবার বলেছে শিখা অনির্বাণ, এই শিখা চিরন্তন, এগুলোকে স্যালুট করতে হয়, যেটা বেদাতি শিরক কাজ কারবার,
এগুলো করে অর্থাৎ তার ঈমান রক্ষা করা যাচ্ছে না, এবং সে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেয়, আত্মীয় স্বজনদের কাছে প্রচার করে যে তারা বিদেশ চলে যাচ্ছে, এবং সে কিন্তু পদোন্নতি বঞ্চিত হয় নাই, কারণ তার পদোন্নতির সময় হয় নাই, পদোন্নতি বঞ্চিত হয় নাই। আমি শুধু একটা বিষয়ে আপনাকে বলি, আচ্ছা যে লোকটা স্বেচ্ছায় চাকরি ছাড়লো, পদোন্নতি বঞ্চিত হয় নাই, চাকরি ছাড়ার 1.5 বছর পরে সে যে ঘটনাই হোক মারা যায়, তাকে কি পদোন্নতি দেওয়া, এটা কোন যুক্তিতে সম্ভব? এখানে কোনো কিছু যুক্তি মেনে হচ্ছে না। হ্যাঁ, না। তো ফলে এইরকম অসংখ্য গোজামিলের জায়গা আছে এখানেও। এইটা শুধু মেজর জাহিদ তো নয়, মেজর জিয়া কতটা অ্যাক্টিভ দেখেছেন, এবং তার জন্য কি তদবির হচ্ছে, যার মাথার মূল্য US $50,000 ঘোষণা করে রেখেছে, যার 3টা মামলায় ফাঁসির মৃত্যুদণ্ডের সাজা দেওয়া আছে, সেও, এবং সে তো ওগুলো সবও যদি বাদ দেন, সে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করছিল, তো এইটার জন্যই তো তার ফাঁসির আদেশ হয়, অথচ সে প্রকাশ্যে বক্তৃতা বিবৃতি দিচ্ছে এবং তাকে নিয়ে সে এখন হিরো। তো ফলে এইটা আসলে ওই যে বিডিআর বিদ্রোহকে যারা বিডিআর বিদ্রোহ, সেটার কোনো ভিডিও আছে? বিডিআর বিদ্রোহের সময় যে তার সাথে মানে কোনো কনভারসেশন হচ্ছে বা কোনো রেকর্ডিং আছে? মানে কি দ্বারা, কিভাবে প্রমাণ করবে এইটা, ব্যাপারটা আপনি বলুন তো। এটা তো কোনো, এটা প্রমাণের তো কোনো মানে এই ঘটনাই যেটা না, সেটা প্রমাণ করবে কিভাবে? এখন মিথ্যার শক্তিটা খুব জোরদার থাকে, তো এটা তো এখন মানে সেই সত্য যার রসিবে তুমি, এখন তো ওই অবস্থাটাই হচ্ছে যে যা তারা বানাচ্ছে, এবং এই সেনাবাহিনীরও যে ডিপ স্টেট, এখনো যে ডিপ স্টেটটা আছে, এরা বর্তমান সরকার, আমি জানি না যে এই সরকার বোঝে কিনা, মানে বর্তমান যে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার এসছে, তাদেরও বিপক্ষে কাজ করছে এই ডিপ স্টেটটা। তো এরা এরা কিন্তু এখন এরাই এই যে এই বিষয়গুলোকে, জিয়ার বিষয় এইটা, বা আরো 5জন পঞ্চপাণ্ডব আমি যাদেরকে বলি, বিডিআর বিদ্রোহের ঘটনার পরে যে কারণে বিডিআর বিদ্রোহে আমার এই ফজু কমিশন, যেটা জেনারেল ফজু কমিশন, সেই ফজু কমিশনে আমাকেও বিডিআর বিদ্রোহের সাথে জড়িত বলেছে, অথচ ওই সময় আমি ছিলাম নীলফামারীতে। আর এর পরবর্তী ঘটনা ঘটছে অক্টোবরে ব্যারিস্টার তাপসের উপরে হামলা, যেটা ব্রিগেডিয়ার নাসির নামে একজন, সে দেখলাম বলছে যে হামলাই নাকি হয় নাই, ওখানে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে, অথচ এটা ইন্টারন্যাশনাল পত্রিকার, আমি এগুলো তো আগে করি নাই, এখন আমি এটা শোনার পরে ইন্টারন্যাশনাল যে সমস্ত মানে গ্লোবাল যে সমস্ত মিডিয়া, সেই মিডিয়ার খবরগুলো আমি স্ক্রিনশট গুলো নিয়ে রাখলাম ওই দিন, যে ঘটনাই নাকি ঘটে নাই। ওই বেটা ব্রিগেডিয়ার নাসির, সে কিভাবে জানলো এখানে ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে? তো যাই হোক, এই যে এদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে, এটা ওই যে হাসিনুর আছে একটা আদা পাগলা, যার যে যে মানে বিচার বহির্ভূত হত্যার কথা, যদি অর্থাৎ ক্রস ফায়ারের ইতিহাসে সে হলো প্রথম ব্যক্তি যে সবচেয়ে বেশি ক্রস ফায়ার এবং বিতর্কিত কর্মকাণ্ড করছে, চট্টগ্রামে ছিল র‍্যাব 7 চট্টগ্রামের সিও হিসাবে। পরবর্তীতে হিজবুত তাহরিরের সাথে যুক্ত হয়ে গেছে, জঙ্গিবাদের সাথে যুক্ত হয়ে গেছে। এরা একটা অংশ মিলে এই ডিপ স্টেটের সাথে সংযুক্ত হয়ে ডিসেম্বরে, যেহেতু তাদের 2টা উদ্দেশ্য, একটা হলো বিএনপি কে স্যাবোটাজ করা, বর্তমান সরকারকে স্যাবোটাজ করা, ভুল তথ্য দেয়া, এবং আর একটা হলো যে মানে ডিসেম্বরে যেহেতু আওয়ামী লীগ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ফেরত যাওয়ার কথা বলছেন, ঢাকায় বাংলাদেশে ফেরত যাওয়ার কথা বলছেন, সেনাবাহিনীকে এই আওয়ামী লীগের মুখোমুখি দাঁড় করানো, যে আওয়ামী লীগ সব সেনা অফিসারদের এইভাবে জঙ্গি বানাইয়া বা বিভিন্ন ভাবে, ইতিমধ্যেই তো ধরুন যে সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে, এই যে ধরেন সেনা আইনে বিচার না করে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে নেওয়া হচ্ছে, আপনি কি দেখছেন? এদেরকে নেওয়ার উদ্দেশ্য কি আসলে? এটা, এই উদ্দেশ্যটা তো বোঝাই যায়, মানে ডক্টর ইউনূসের যেমন ইন্টারিম গভর্নমেন্টে ডক্টর ইউনূসের 2টা টার্গেট ছিল, 2টা অবজেক্টিভ, একেবারে ক্লিয়ারলি আমি দেখেছি 2টা অবজেক্টিভ ছিল। একটা হলো শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, কিভাবে এলিমিনেট করা যায়, এবং তার সাথে অ্যাসোসিয়েটস যারা ছিল, যাদের সাথে কাজ করেছে সেইটা। আর একটা হলো তার নিজের যে সুবিধাগুলো সেগুলো নেওয়া।
তো এই দুইটা কাজ সে সফলতার সাথে করার চেষ্টা করেছে। বাদ বাকি কোনো বিষয় সে মাথা ঘামায় নাই, সব তার যে উজির নাজির ছিল অর্থাৎ উপদেষ্টারা ছিল, এরা ছিল, তাদের উপর ছেড়ে দিয়েছিল যে তোমরা যা খুশি করো, আমার এই দুইটা চাই। তো ওইভাবে এইটাকে মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সময়ে, আর এখানে আবার নিজস্ব বাহিনীগুলোর আবার রাজনীতি আছে। তারা যারা বিভিন্ন আহ, সময়ে বিভিন্ন কারণে পদোন্নতি বঞ্চিত হয়েছে কিংবা চাকরি গেছে, সেনাবাহিনীতে যাদের চাকরি গেছে এর বেশিরভাগ কিন্তু কোর্ট মার্শাল হয়ে চাকরি গেছে। পুলিশ বা পুলিশেই তো সবচেয়ে, পুলিশে সিভিল সার্ভিসের ভিতরে পুলিশের সবচেয়ে বেশি চাকরি গেছে, সেগুলো 25 বছর পূর্তিতে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। কিন্তু সেনাবাহিনীতে যাদের চাকরি গেছে প্রত্যেকের কিন্তু মানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু কোর্ট মার্শাল হয়েছে। আমি জানি না 5-10 জন হয়তো থাকতে পারে যে যাদেরকে মানে কোনো ইয়ে ছাড়া রিটায়ারমেন্টে পাঠানো হয়েছিল। তো কোর্ট মার্শালে চাকরি গেছে মানে কোনো না কোনো নানা রকম অপকর্মের সাথে জড়িত থাকার। তো তাদেরকে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই যে যেহেতু ডিপি স্টেটের সাথে তারা মিলে গেছে, তারা একটা চাপ দিয়েছে। তাদের চাপে সরকার, যেহেতু সরকার তাদেরকে ডিপ স্টেটের ইন্টারিম গভর্নমেন্টটাই তো ছিল ডিপ স্টেটের গভর্নমেন্ট, ফলে তারা ওইটাকে বাস্তবায়ন করেছে। একইভাবে পুলিশেও যারা ছিল ওই সময়, তো এখানেও যাদের পদোন্নতি হয় নাই, হ্যাঁ আমাদের সময় মানে অর্থাৎ আওয়ামী লীগের সময় 15 বছরে আইডিয়াল সিচুয়েশন সব ক্ষেত্রে ছিল সেটা বলবো না, সেখানেও অনেক রকম অসঙ্গতি ছিল, যেটা আমি এখন যেহেতু নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে বলতেই পারি। কিন্তু কিন্তু বেশিরভাগ যারা পদোন্নতি বঞ্চিত ছিল তাদের কিন্তু হয়তো আমার একটা হিসাব আছে, অ্যানালিসিস আমি করেছি আগে পরে মিলিয়ে, যে যারা পদোন্নতি মানে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনীতি করার কারণে পদোন্নতি পায় নাই, পুলিশেরটা আমি বলতে পারি এটা 10-15% ছিল আওয়ামী লীগের সময়। আবার 15-20% ছিল যারা অযোগ্য সত্ত্বেও দলীয় পরিচয়ে পদোন্নতি পেয়েছে। আর বাদ বাকি কিন্তু মানে একেবারে কারণে না, এফিসিয়েন্সি দেখে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। আর যারা পায় নাই তারা অযোগ্য বলেই পায় নাই, এবং সেটার নমুনা দেখছেন এখন, যে এই যে যাদেরকে অনেকগুলো পদোন্নতি দিয়ে যাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে, পারফরমেন্স এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দেখেই তো এটা বোঝা যাচ্ছে। আমরা আবারও ফলে ফলে এখানেও যেমন পুলিশে টার্গেট করছে, যে এখানে কিন্তু সেম সাইডও হয়ে যাচ্ছে। অনেক ছেলে যারা অনেক অফিসার ছিল যারা ছাত্র জীবনে বা পারিবারিক ভাবে বিএনপির মনা কিংবা জামাত মনাও ছিল, কিন্তু ভালো অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছিল, তাদেরকেও বের করে দেওয়া হয়েছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে বা বের করে দেওয়া হয়েছে এবং হচ্ছে, কিংবা সাইড লাইনে বসিয়ে রাখা হয়েছে। তো এইটা হলো আবার বাহিনীগুলোর রাজনীতি। তো সেনাবাহিনীর ভিতরেও এরকম একটা রাজনৈতিক বিষয় আছে, মানে গ্রুপিং এর বিষয় আছে, যে কারণে এই অফিসারদেরকে এইভাবে তাদেরকে একেবারে ব্র্যাকেট বন্দি করে যে ওই সময় যারা যারা ছিল সবাইকে আসামি করতে হবে। এই যে আর এটা যাদের যে তথ্যের ভিত্তিতে এটা করা হয়েছে অর্থাৎ কমিশন, এই কমিশনের যে যে সভাপতি, উইথ ডিউ রেসপেক্ট, তিনি বিচারপতি হিসেবে ভালো ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু বায়াসড, সরাসরি বায়াসড। কারণ তার তার যে নাতি নাতি মানুষ হয়েছে তার কাছে, অর্থাৎ মেজর জিয়ার ছেলে, একদিকে তার মেয়ের জামাই আর একদিকে তার ভাইগনা। তো সে তো শুরুতেই প্রতিহিংসা পরায়ণ হয়ে এই যে সকল ঘটনা মিথ্যা ছিল, তারপর নাবিলা ইদ্রিস ও নিজে উগ্রপন্থী, একেবারে উগ্রবাদের সাথে জড়িত সরাসরি। তো এইরা, আর তারপরে আদিলুর রহমান খান শুভ্রের প্রতিনিধি ছিল একজন, শুভ্র নামে সাদা হলেও ভিতরে পুরোটাই কালো। সে এই যে গত সরকারের আমলে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এই যে জঙ্গিদের যে বিস্তার হয়েছে, এটার জন্য গভর্নমেন্টের ভিতরে দুইটা লোক দায়ী। একটা হলো ডক্টর ইউনূসের নির্লিপ্ততা এবং তাদের মাথায় তুলে রাখা, আর আদিলুর রহমান খান শুভ্রের মেটিকুলাস ডিজাইন। এটা তার এখন না, সে যখন অধিকার দখল করে তখন থেকেই কিন্তু ওই সময়ও তার কাছে এই যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আইএসআই যাতায়াত ছিল, এবং প্রত্যক্ষ দর্শী আছে
যে তাদের উপস্থিতিতে উলফাল লোকজন তার সাথে অফিসে গিয়ে মিটিং করেছে, কিংবা আইএসআই লোকজন। মনিরুল ইসলাম, এই যে ধরেন মানে কাউন্টার টেররিজম পুরোটাই মানে এখন বন্ধই হয়ে গেছে, এবং তার ফলাফলে আমরা দেখতে পেলাম হঠাৎ করে সারা বাংলাদেশে আবার সেই আদালতে বোমা, আবার সেই ধরেন এখন নতুন বোমা বোমা হচ্ছে প্রেসার কুকার বোম। হ্যাঁ, এবং গতকাল বা আজকেই, আমরা এখনো আজকে আছি, আজকেই জাতিসংঘর মানে নিরাপত্তা পরিষদ বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে এত বড় একটা রিপোর্ট করলো। আপনারা যে কথা বহুদিন ধরে বলে আসছেন, আপনারা যে কারণে কাজ করেছেন, আপনাদের পুলিশ সদস্য মারা গেছে, আপনারা চেষ্টা করেছেন নিবৃত করার জন্য, কিন্তু আপনাদের এখন বিচার হচ্ছে উল্টো। কি পরিস্থিতি হচ্ছে বলেন তো? এটি আসলে আমি কাউন্টার টেররিজমে থাকা অবস্থায় যে কথা বারবার বলতাম যে মানে কাউন্টার টেররিজম এটা একটা লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। এটা দীর্ঘদিন এটা একেবারে ইয়ে করার জন্য, অর্থাৎ এটাকে নির্মূল করার জন্য কাজ করতে হয়। তো আমরা কাজটা শুরু করেছিলাম আপনার স্মরণে থাকার কথা যে 2015 মানে 2015 থেকে শুরু হয় যে একের পর এক হত্যাকাণ্ড। শুরুতে ঢাকার দিকে হইলেও পরে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে, যে পুরোহিত হত্যা, ওই শিয়া হত্যা, তারপর খ্রিস্টান হয়ে গেছে তাকে হত্যা, বাহাই সম্প্রদায়ের লোক হত্যা, এই ধরনের নানা বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে হামলা, এগুলো কিন্তু শুরু হয়। তো 16 সালে এটার তো পুরোপুরি বিস্তৃতি ঘটে, এবং ওইটা আইএস সবচেয়ে বেশি সক্রিয় ছিল। আইএস এর যে বাংলাদেশে তাদের যে যারা ছিল তাদেরকে তারা নব্য জেএমবি হিসেবে পরিচিত, এবং তারা নিজেদেরকে দাওলাতুল ইসলাম বাংলাদেশ হিসাবে তারা আরবিতে বলতো। আমরা জানি যে দাওলা মানে স্টেট, ইসলামিক স্টেট, দাওলাতুল ইসলাম। এবং হোলি আর্টিজানের যে একটা রুমাল উদ্ধার হয়েছিল ওদের লেজা, সেইটা লেখা ছিল যে দাওলাতুল ইসলাম বাংলাদেশ, যেটা ওই সময় নিউজ হয়েছে। বাট আমরা আইএস এর বিষয়টা কৌশলগত কারণে আইএস শব্দটা আমরা এড়িয়ে গিয়েছি। তো এই আইএস আসলে এটার কার্যক্রম শুরু হয় 14 সাল থেকেই বাংলাদেশে শুরু হয়, এবং শুরুর দিকে আমরা 15 সালে বিশেষ করে, এবং ওই সময় আমরা আইএস বলেছি, কিন্তু এটিও আমি মনে করি যে অর্থাৎ আওয়ামী লীগ সরকারেরও শুরুর দিকে আইএস এর এটা কৌশলগত কারণে তাহলে বিনিয়োগ হবে না, তারা এই যে আইএস শব্দটা ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে বলে, এবং আমরা তখন এটাকে যেহেতু যারা জেএমবি তে ছিল তারাই বের হয়ে গিয়ে এটা নব্য জেএমবি হিসাবে তারা এই আইএস পন্থী হিসেবে ইয়ে করে, এবং সেই ক্ষেত্রে সেন্ট্রাল আইএস এর সাথে কোঅর্ডিনেশন করেই তারা কাজ করেছে। তো এবং এই হোলি আর্টিজানের ঘটনার সময় তাই ঘটেছে, এবং আইএস এর ওয়েবসাইট গুলা থেকে তাদের যে প্রতিষ্ঠিত যে সমস্ত মিডিয়া আউটলেট ছিল, তাদের ম্যাগাজিন গুলো, দাবিক এবং রুমাইয়া, তাদের দুইটা প্রকাশনা, এই দুই জায়গায় বাংলাদেশের বেশিরভাগ ঘটনার কথা তারা ওই সময় প্রকাশ করেছে। যদিও এখন এই আমাদের এই নব্য যারা আছে ইন্টারিম গভর্নমেন্ট এবং বর্তমান সরকারও এটা কেন আমি জানি না, তারা ওইটাকে কন্টিনিউ করে যাচ্ছে যে সব নাটক, সব ঝুট বলে চালিয়ে দিয়েছে। কিন্তু এটি তো এবং এর মাধ্যমে কি বাংলাদেশ আসলে জঙ্গিবাদের নতুন চক্রে প্রবেশ করলো? কারণ আল কায়েদার উপস্থিতির কথা জাতিসংঘ কখন বলে? জাতিসংঘের মতো একটা অর্গানাইজেশন যারা আসলে ইউনূসের সরকারকে বসালো বলতে পারি আমরা, সেনাবাহিনীকে চাপ দিয়ে সেনাবাহিনীকে নিরত রেখে, তারা এখন বলছে বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি আছে এবং তারা নতুন করে সংগঠিত হচ্ছে। আপনারা যে কথা বলে শুধু না, প্রমাণ করে এসেছেন, আপনারা এখন বিচারের মুখোমুখি হচ্ছেন সে কারণে। দেখুন, আল কায়েদার উপস্থিতি আসলে আরো আগে শুরু হয়েছে। এটা 2014 সালের সেপ্টেম্বর মাসে আল জাওহিরি, আল কায়েদার নেতা, সে আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, বাংলাদেশ এবং মিয়ানমারে তাদের শাখা ঘোষণা করে, এবং ওই বছরই বাংলাদেশে যারা তারা আল কায়েদার নাম না দিয়ে তারা আনসারুল ইসলাম নাম দেয়, আনসারুল ইসলাম বাংলাদেশ এই হিসেবে, অর্থাৎ একিউআইএস এরই শাখা। ফলে আনসারুল ইসলাম যে সমস্ত আপনার মনে আছে ব্লগার, প্রকাশক,
গে রাইট অ্যাক্টিভিস্ট, এদেরকে হত্যা করেছে, এগুলো সবগুলোর কিন্তু দায় স্বীকার করেছে AQIS এর যে প্রতিষ্ঠিত আউটলেট সেই সমস্ত জায়গা থেকে। কিন্তু এইটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। সর্বশেষ আপনারা নির্মূল করতে পারেননি, কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। হ্যাঁ, আসলে নির্মূল করাটা খুব কঠিন কাজ। নির্মূল করার জন্য দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেটা, সেটা আসলে সরকার শুরু করেছিল, যেটা বহির্বিশ্বের অনেক দেশই মানে সন্ত্রাস উপদ্রুত দেশগুলো করতে পারে নাই, যে সেটা সরকার শুরু করেছিল। যে কারণে আমরা যখন 17 সাল ব্লগার হত্যা যেগুলো, আল কায়দার যে অর্থাৎ AQIS এর আনসারুল ইসলাম, তারা সর্বশেষ হত্যাকাণ্ড ঘটায় এপ্রিল 2016 সালে, যেটা ছিল আপনার জুলহাস মান্নান, গে রাইট অ্যাক্টিভিস্ট। তারপর তারা যেহেতু তারা চিহ্নিত হয়ে যায় এবং তাদের যাদেরকে এখন নির্দোষ দাবি করে যাদের মুক্তি চাচ্ছে, যে তারা ধর্মপ্রাণ একজন ইঞ্জিনিয়ার আছে, এদের যে ডিভাইস পাওয়া গিয়েছিল গ্রেপ্তারের পর, এই ডিভাইস থেকে কয়েক হাজার পেজ ইউএস এর যে FBI আমাদের ওই পরীক্ষা করার সেই ডিভাইস পরীক্ষা করে তারা কয়েক হাজার পেজ রিপোর্ট দিয়েছে ওদের ডিভাইস থেকে পাওয়া। সেইখানে মানে আরো বহু প্রকাশক, লেখক, চিন্তক, সাংবাদিক, সব লেভেলের লোকের নাম ছিল, তার প্রোফাইল ছিল, যে এদেরকে তারা পর্যায়ক্রমে হত্যা করবে। তো সেই কাজটা আমরা থামিয়ে দিতে পেরেছি। একটা পর্যায়ে এই যে আনসারুল ইসলাম, তারা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে আর জিহাদের পরিবেশ এই মুহূর্তে নাই এবং এগুলো করে ধরা পড়ে যাব। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা আশেপাশে চলে যাবে। তারা ওই যে জিহাদের উপযুক্ত ক্ষেত্র হইল মিয়ানমার এবং কাশ্মীর, এবং বেশ কিছু ইন্ডিয়া যায়। ইন্ডিয়াও আমাদের সাথে যেহেতু একটা কোলাবোরেশন ছিল, তারা ইন্ডিয়াতেও বেশ কিছু গ্রেপ্তার করে, আর কিছু মিয়ানমারে গেছে, ওখানে মারাও হয়তো কেউ কেউ গেছে। ফলে এরা বাংলাদেশে কার্যক্রম মানে অপারেশনাল কার্যক্রম না চালাইলেও এরা ভিতরে ভিতরে সংগঠিত ছিল, এবং এদের একজন এদের তাত্ত্বিক নেতা জসিমউদ্দিন রহমানি তো ভিতরে ছিল, কিন্তু আসিফ আদনান নামে একজন, ডক্টর আসিফ আদনান, এখন আবার বিরাট চিন্তক, ইসলামিক চিন্তক, এ কিন্তু গ্রেপ্তার হয়েছিল 14 সালের দিকে। আপনার মনে আছে কিনা, ওই সময় আমরা 14 বা 15 সালের দিকে একজন কি সামিউন রহমান নামে একজনকে, ব্রিটিশ বাংলাদেশি বর্ণ ব্রিটিশ নাগরিক, তাকে গ্রেপ্তার করেছিলাম। ওই তার ঘটনাকে কেন্দ্র করে সে আসলে সিরিয়া ফেরত, এবং তার ওই যে যখন প্রথম আলো এটাকে আবার টুইস্ট করে যে সে ব্রিটেনে কি কোন ব্যান্ড দলের সদস্য ছিল, তাকে এরকম একটা ইঙ্গিত দেওয়ার পরে আমরা পরে কয়েকটা পত্রিকা ছাপে যে যেখানে তার ডিভাইস থেকে সে সিরিয়াতে গিয়ে যে ট্রেনিং করতেছে, ওই ট্রেনিং হ্যাঁ ভিডিও পাওয়া যায়, অডিও পাওয়া যায়, ইমেজ পাওয়া যায়, সেগুলো আবার কোন কোন পত্রিকায় ওই সময় প্রকাশিত হয়েছে। এবং সেই সামিউন রহমান এখনো দিল্লির তিহার জেলে আটক আছে। সে পরবর্তীতে ভারতে গিয়ে, দিল্লিতে গিয়ে মানে জামিন, বাংলাদেশ থেকে জামিনে বের হয়ে গিয়ে দিল্লিতে গিয়ে আবার অ্যারেস্ট হয়েছিল এই কার্যক্রম চালানোর। ওই সময় তার সহযোগী হিসেবে এই আসিফ আদনানও গ্রেপ্তার হয়েছিল, কিন্তু আসিফ আদনানের বাবা যেহেতু ফর্মার জাস্টিস এবং অ্যাডভোকেট, সে তার প্রভাব বিস্তার করে হাইকোর্ট থেকে তাকে জামিন করিয়েছিল। তো ফলে এই লোকগুলো, তারপরে আরো কয়েকজন আছে, হারুন ইজাহারও পরবর্তীতে, হারুন ইজাহার আগে থেকেই তার লস্করি তৈয়বা বা তাদের যে কি হরকাতুল জিহাদ, সেই তার বাবাও তো এগুলোর সাথে জড়িত ছিল। তো এই তার এই জড়িত থাকা, এবং এখানে বাহিনীগুলোর মধ্যে আমরা সম্প্রতি মানে খবর পেলাম যে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির অনেকেই বাংলাদেশে বিমান বাহিনীর ভেতরে, সেনাবাহিনীর ভেতরে, পুলিশের ভেতরেও কয়েকজনের যোগাযোগ ক্ষেত্র তৈরি করেছে, এরকম একটা রিপোর্ট প্রকাশিত হলো কিছুদিন আগে। হ্যাঁ, এটি আসলে 5 তারিখের মানে অগাস্টের 5, ওই সময় তো, এবং অগাস্ট 5 মানে 5ই অগাস্ট কাশিমপুর জেল থেকে পালাতে গিয়ে হোলি আর্টিজানে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক টেরোরিস্ট, সে কিন্তু ওই সময় পালাতে গিয়ে মারা গিয়েছে, জি, এবং অনেকে পালিয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যেহেতু গড়পড়তা জামিন দেওয়া হয়েছে, এবং এই যে একেবারে বর্তমানে মেইন স্ট্রিম মিডিয়ার খবর যে
আমরা জানি যে সবকিছুই তো তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে, মানে জুডিশিয়ারি থেকে শুরু করে সবকিছু। যে যে মামুনকে নিয়ে এখন জি, এত কথা বোমারু হচ্ছে, মামুন, হ্যাঁ। হ্যাঁ, যে প্রেসার কুকার বোমা তৈরির একমাত্র কারিগর বাংলাদেশে এখন পর্যন্ত। তো তাকে জামিন দিছে, এবং তার বিরুদ্ধে যে মামলাটা সবচেয়ে স্ট্রং ছিল হোটেল ওলিও অর্থাৎ এই যে 15ই আগস্টে নাশকতা করতে চাইছিল, তার রায়ে কি বলেছে, যে কোন বিচারক কি ফ্যাসিস্ট সরকার এইভাবে বলতে পারে? সে লিখেছে যে এটা তারা সরকার বিরোধী ছিল বলে। তো এই যে সবকিছুই তো, ফলে যে সমস্ত মামলাগুলো বিচারাধীন ছিল সবগুলোকে একেবারে খারিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা ছিল সব জামিনে বের হয়ে গেছে, এবং কারা মহাপরিদর্শক আইজি প্রিজন, উনিও কিন্তু বারবার বলছে যে কতজনের আসলে কোনো খবর নেই, প্রেস কনফারেন্স করেই বলছে। তো এরা তো একটা মানে এই জঙ্গিবাদকে, এক্সট্রিমিজমকে নর্মালাইজ করে ফেলছে ইন্টারিম গভর্নমেন্ট। এই যে এরা ভিকটিম হয়ে গেছে, মানে এদেরকে ভিকটিম সাজিয়েছে, যে এরা শেখ হাসিনা এবং তার যে পক্ষপাত দুষ্ট তার নির্দেশে সে এটাকে স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে ব্যবহার করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। সেই জন্য তার হিসেবে আমি এবং আমার সহকর্মীরা তারা আমরা এইরকম জঙ্গি নাটক সাজিয়েছি। এইটা করে তাদেরকে এক ধরনের শুধু ইনডেমনিটি তো দেয়া হয়ই নাই, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। ফলে এইটার যে এই 2 বছর তারা ছিল মহা, মানে জঙ্গিবাদের ইতিহাসে, মানে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, অন্য কোনো ইতিহাসে এত স্বাধীনতা ভোগ করেছে এটা আমার জানা নাই। তো তারা ওই 2 বছর কোনো অ্যাটাকে যায় না, মানে আফটারম্যাথটা কি এখন আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন ইন্টারিম গভর্নমেন্টটার সময় যেহেতু আমরা তাদের নেটওয়ার্ক গুলো বিধ্বস্ত করে দিছিলাম, এবং আমরা যে ডিরেডিকালাইজেশনের যে কাজগুলো সেগুলো শুরু করেছিলাম, এরা তো অনেকটা ছত্রভঙ্গ ছিল। কিন্তু 5 তারিখে মুক্তি পেয়েই তো এরা নতুন করে সংগঠিত হতে হবে। পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের প্রতিকূল পরিবেশ ছিল বলে, অনুকূল পরিবেশ ছিল বলে তারা এটাকে নষ্ট করতে চায় নাই। ফলে তারা ইন্টারিম গভর্নমেন্ট যত বেশি দিন থাকবে তাদের জন্য সুবিধা। ওই সময় কোনো হামলা হলে সেইটা ইন্টারিম গভর্নমেন্টের ইমেজ ক্ষুণ্ণ হবে। এখানে যে মানে পরস্পর মিউচুয়াল ইন্টারেস্টের কারণে তারা শুধু সংগঠিত হয়েছে, এবং এটাকে অনেকটা সোশ্যাল মুভমেন্টের আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেটা ফল হিসাবে আপনার এই যে প্রায় 100-র মতো মাজার সম্ভবত যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট করে না, এসব জঙ্গিদের কাজ। তারপরে পীরের আস্তানা ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে, কবর থেকে লাশ হ্যাঁ তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ এদের টার্গেট কিন্তু জঙ্গিরা। তারপরে আপনার কাদিয়ানিদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে পঞ্চগড়ে, অনেকগুলো বাড়ি, একটা গ্রামে প্রায় 150-র মতো বাড়ি ছিল, ওই গ্রামটা আমার জানা মতে পুরোটা 5 তারিখের পরে জ্বালিয়ে দিয়েছে। তারপরে এই যে মেয়েদের ফুটবল খেলা নিষিদ্ধ করেছে, সংস্কৃতি, মানে এরা একটা ভয়ের একটা আবহ তৈরি করে ফেলছে উগ্রবাদীরা। ফলে তারা দেখছে যে হামলার দরকার নাই, এটা এমনি যদি এইভাবেই তারা পক্ষে লোক নেওয়া যায়, এবং পাশাপাশি একেবারে মানে তো কি বলে বাম্পার ফলন আর কি হয়েছে, যেটা জঙ্গিবাদী যে সমস্ত প্রকাশনা আছে, আপনি আনোয়ার আলাকির বই প্রকাশ্যে ছাপছে, ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করছে, মানে বিক্রি করছে। তারপরে এইরকম যত মানে যারা মানে বিশ্বের কুখ্যাত জঙ্গি যারা বই টই লিখছে, লিটারেচার আছে, সবগুলো বাংলায় অনুবাদ করে এই যে একটা আছে প্রকাশনা, খান প্রকাশনী একটা আছে, একটা সিয়াম প্রকাশনী, এখান থেকে সিয়ানের মালিক হলো আহমেদ রফিক। সে মেজর জিয়ার আশ্রয়দাতা ছিল, যে কারণে সেও গ্রেপ্তার হয়। পরবর্তীতে মেজর জিয়া সেনাবাহিনী থেকে যখন পালিয়ে যায় অভ্যুত্থানের চেষ্টা করে, তার ওখানে তার আশ্রয় ছিল। তো এরা কিন্তু সবই একেবারে এই যে আল কায়দা বলেন বা আনসারুল ইসলাম বলেন, এদের পৃষ্ঠপোষক কিন্তু এরাই। এবং আনসারুল ইসলামের যে মিডিয়া কোঅর্ডিনেটর, তার নামটা হলো আশরাফ আলী খান, কিন্তু মানে ওদের একটা টাইটেল আছে তামিম আল আদনানি, এটা মানে সার্চ দিলে পাবেন তামিম আল আদনানির ভিডিও।
তো তামিলা আদনানির ভাই হলো খান প্রকাশনী, ইসাক খান, সেই ইসাক খানের খান প্রকাশনী, এগুলো বন্ধ ছিল, কিন্তু ইসাক খানও পলাতক ছিল। এই 5 তারিখের পরে এরা তো এখন মানে এরাই বীর বিক্রম হয়ে গেছে, এরা বীর বিক্রম, এরা এমনকি প্রকাশ্যে। ধরুন মাহফুজ আলম, তারপরে আক্তার হোসেন, এদের সম্পর্কেও তো বলা হয় যে এরা আসলে জঙ্গিবাদের সঙ্গে আসলে ভয়াবহভাবে জড়িত ছিল। এরা কেউ কেউ মানে জঙ্গিবাদে একটা হলো যে সরাসরি অর্গানাইজেশনের সাথে জড়িত, আর একটা হলো ওই মানসিকতা পোষণ করে, ওই মনোভাব। যেহেতু জঙ্গিবাদের একটা মূল জায়গা হলো বাদ, যখন আমরা বলি একটা আইডিওলজি, এই আইডিওলজির সাথে এরা অনেকেই অ্যালাইন্ড। যেমন আক্তার তো, নাসির উদ্দিন পাটোয়ারি, আর এরা এরা মূলত বেশিরভাগই জামাতের বি টিম হিসেবে এরা কাজ করে। আর মাহফুজ আলম, তো এগুলো সব মাদ্রাসা থেকে পড়ে আসছে, এবং পরবর্তীতে এটা এটা আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা ভুল ছিল যে মাদ্রাসার লেভেলেই পড়বে, এদেরকে ইয়েতে আনা, বা আওয়ামী লীগেরও একটা ভুল ছিল এদেরকে মেইন স্ট্রিম, অর্থাৎ এই যে এই মর্যাদা দেওয়া, এই সার্টিফিকেট, এইটা আমার মনে হয় এটা না তো করলেও। আওয়ামী লীগ তো বলেছিল যারা ইনক্লুসিভ একটা শিক্ষানীতি করতে যাচ্ছে, সেই না, কারণে এটা। এইটা আসলে এইটা আওয়ামী লীগের যে আইডিওলজি সেটার সাথে এটা যায় না। এবং এটা আমি যখন চাকরিতে ছিলাম তখনও আমি যথাযথভাবে যথাযথ জায়গায় বলেছি যে এই হেফাজত কিংবা এই যে উগ্র গোষ্ঠী, এদেরকে প্রতি মাসে টাকা দিয়ে লালন পালন করার কোনো মানে প্রয়োজন নাই। এদের মুখোমুখি কিন্তু একবার মানে আওয়ামী লীগকে হতেই হবে, এবং কবে হবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেন। এটা আমি অসংখ্যবার আমার প্রপার অথরিটিকে আমি জানিয়েছি, কিন্তু তারা মনে করতো যে, এবং এই আন্দোলন চলাকালেও আমি যখন বলেছি যে হেফাজত এটার সাথে আছে, তখন আমার জনৈক মন্ত্রী এটা বলছে, না না না, মামুনুল হকের সাথে আমার কথা হয়েছে, তারা এই আন্দোলনে নাই, মামুনুল হক ঢাকার বাইরে। কিন্তু পরবর্তীতে তো দেখেছেন, ফলে এই এক ধরনের কমপ্লেসেন্সি ছিল। এবং এইটা আমার মনে হয় যে এই এদেরকে সেকুলার রাজনীতি ছাড়া অন্য, মানে যারা সেকুলারিজমে বিশ্বাস করে, সবার সমান অধিকারে বিশ্বাস করে, তাদেরই আসলে রাজনীতি করতে দেওয়া উচিত। মনিরুল ইসলাম, আমি আবারও জাতিসংঘের বিষয়টিতে যাই, কারণ জাতিসংঘ খুব স্পষ্ট ভাষায় বলেছে যে তারা ছোট ছোট AQIS, তারা ছোট ছোট সেল তৈরি করার চেষ্টা করছে। তার মানে কি জঙ্গিবাদের কৌশল তারা বদলেছে? অর্থাৎ এখন আর বড় সংগঠন, অফিস বা দৃশ্যমান নেতৃত্ব দরকার নেই, ছোট ছোট স্লিপার সেল, মানে অনলাইন রেডিকালাইজেশন, বিস্ফোরক তৈরির ক্ষুদ্র ইউনিট দিয়ে কি বড় ধরনের হামলা সম্ভব কিনা? আর বাংলাদেশের বর্তমান গোয়েন্দা কাঠামো কি এই পরিবর্তিত হুমকি মোকাবেলায় আগ্রহী কিনা আসলে? দেখুন, এই আল কায়দা বা আনসার ইসলাম, এরা বাংলাদেশে যখন কার্যক্রম শুরু করেছে, এরা ছোট ছোট সেলে বিভক্ত হয়ে আসলে কাজ শুরু করে। এবং এরা যে ব্লগার হত্যা গুলো, আমরা একটা মাত্র হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে পারি নাই, নিলয় হত্যাকাণ্ড ব্লগার, আর সবগুলো হত্যাকাণ্ডের কিন্তু তদন্ত হয়েছে, চার্জশিট দাখিল হয়েছে, এবং অনেকগুলো বিচার হয়ে গেছে। আগে যেগুলো বিচার হয়েছে সবগুলোতে মানে সাজা হয়েছে, কিন্তু 5 তারিখের পরে যেগুলো পেন্ডিং ছিল সেগুলো সব খালাস হয়ে গেছে বা হচ্ছে, কারণ এরা তো এই হত্যাকাণ্ডটাকে জায়েজ মনে করছে বোধহয় আর কি। তো সেই কারণে তো তখনও কিন্তু দেখা গেছে এরা কাট আউট পদ্ধতিতে এই স্লিপার সেল নিয়ে কাজ করত। কিংবা আপনি যদি এই আইএস পন্থী যারা আছে, অর্থাৎ নব্য জেএমপি, তারাও কিন্তু সেল হিসেবে ছোট ছোট স্লিপার সেলে বিভক্ত হয়ে কাজ করে। যেমন যে 5 জন আপনার হোলি আর্টিজানে হামলা করেছিল, তারা কিন্তু 5 জন এসে যে বসুন্ধরা একটা বাড়িতে, তানভীর কাদেরী ভাড়া করা বাড়িতে তারা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো ফলে কিন্তু আল কায়দা পন্থী যারা, তারা অনেক বেশি মানে এরা মেটিকুলাস ডিজাইনে বিশ্বাসী, অর্থাৎ এরা অনেক বেশি স্ট্র্যাটেজিক। তারা ওই সময় আমরা যখন তদন্ত করতাম, তদন্তের ক্ষেত্রে দেখেছি মানে ধরা পড়লেও সে একজন বা তার বাইরে, তার সেলের বাইরে তার যে কোঅর্ডিনেটর ছিল তার নামটা বলতে পারে, এবং অনেক ক্ষেত্রে সঠিক নামটাও বলতে পারতো না, অর্থাৎ টেক নেম, যেটা সংগঠনের দেওয়া নাম, সেই নামটায়। তো এইটা ভালো যে এখন এটার
আগেও এটা ছিল, কিন্তু তখন নিয়ন্ত্রণে ছিল বলে হয়তো জাতিসংঘের নজরে আসেনি। এখন এটা এত বেশি বেড়েছে এবং গত 2 বছরে এরা এত বেশি শক্তি সঞ্চয় করেছে যে এখন হয়তো জাতিসংঘের নজরে এসেছে। এবং আমি আশঙ্কা করছি এটা না হলেই না হোক, সেটাই আমি চাই। যে এদের কিন্তু হামলার ধরন আছে, যেমন আইএস পন্থী যারা, এরা ইনডিসক্রিমিনেট অ্যাটাকে বিশ্বাসী। যেমন এই যে এই কেরানীগঞ্জের মাদ্রাসার ঘটনা, মানে ওখানে যদি অ্যাক্সিডেন্টাল বিস্ফোরণটা না হতো, তাহলে এদের প্ল্যান ছিল 22-23 তারিখ, ডিসেম্বরের 22-23 তারিখের দিক থেকে বোধহয় না কত, ওই যে প্রচারণার কাজ শুরু জি হয়। জি তাদের প্ল্যান ছিল নির্বাচন। যে এই প্রচারণা হইলে বিএনপির কিছু ক্যান্ডিডেট তাদের জনসভায় হামলা করে বিএনপির কিছু ক্যান্ডিডেটকে ফেলে দেবে। তো এইটা আমি অনুসন্ধান চালাতে গিয়ে দেখি যে তারা বিএনপি কেও আওয়ামী লীগের মতো মোরতাদ মনে করে, কেননা তাদের বক্তব্য যে বিএনপি যেহেতু শায়েক আব্দুর রহমানদের, তারা গ্রেপ্তার হয়েছিল বিএনপির আমলে, কিন্তু সেটা তো বিএনপি দায়ে পড়ে আসলে করেছিল। তো সেই কারণেই তাদেরকে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো এদের পরিকল্পনা ছিল ওই সময়, কিন্তু এই অ্যাক্সিডেন্টাল বিস্ফোরণটা হয়ে যাওয়ার কারণে এটা তখন হয় নাই। কিন্তু এইটার এরা এরা যে কোনো জায়গায় হামলা করতে পারে, বিশেষ করে এই যে প্রেসার কুকার বোমার কথা যেটা বলা হচ্ছে, আপনার মনে আছে যে এইবারও উল্টো রথের দিন পাওয়া গিয়েছিল ছাতা বোমা। এই বোমাগুলোর এইটা আগেও রথযাত্রার অনুষ্ঠানে আগেও এই হামলার একটা কথা হয়েছিল, অর্থাৎ 2017 সালে রথযাত্রার সবচেয়ে একটা বড় অনুষ্ঠান হয় ধামরাইতে। তখন আমরা খবর পাই যে এই মামুন এরকম একটা বোমা বানিয়েছে, যেটা ধামরাইতে এরা একটা ঢোল নিয়ে ঢোলের ভিতরে নিয়ে গিয়ে ওখানে ওই রথযাত্রার, হ্যাঁ, ওখানে বিস্ফোরণটা ঘটাবে। কিন্তু সেটা আইডেন্টিফাই হয়ে যাওয়ার কারণে ওই ঘটনাটা ঘটাইতে পারে নাই। তো ফলে তখন ছিল প্রেসার কুকার বোমা, এই মামুনই তৈরি করেছিল তখন। এটা যেহেতু 6 বছর আগে, সরি, এটা 9 বছর আগের কথা। তো এখন সে আরো মানে জেলখানায় ছিল, হ্যাঁ, অনেক বেশি এক্সপার্ট। তো সে এই প্রেসার কুকার বোমা বানানোর একমাত্র কারিগর আমার জানা মতো, এখন অন্যদেরকে শিখিয়ে থাকতে পারে এই মামুন। তো এরা সবাই তো জামিন হয়েছে, এখন এরা এই রকম আরো একটি গভীরতর প্রশ্ন আছে। ধরুন আপনি মেজর জাহিদের মতো জঙ্গিকে আপনি শনাক্ত করেছেন, তাকে মানে তার আসলে বাংলাদেশে শাস্তি হয়েছে আমি বলবো। এখন ধরেন বাকি যারা আছে, যারা জঙ্গিদের নিয়ে কাজ করেছে, তাদের সেসব সেনা কর্মকর্তারা এখন বিচারের মুখোমুখি। মানে এর পরে কি আসলে আর কেউ কাজ করবে, জঙ্গিদের নিয়ে কাজ করতে চাইবে কোনো সেনা কর্মকর্তা বা কোনো গোয়েন্দা কর্মকর্তা? আমি যতটুকু বুঝি তাতে কেউ কাজ করতে চাইবে না। মানে এখন এখন ইভেন পুলিশের কথাই যদি বলি, আমি যেহেতু পুলিশে ছিলাম 29 ইয়ার্স প্লাস কাজ করেছি, এবং আমি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতাও ছিলাম অনেকদিন। 2009 সাল থেকেই তো কোনো না কোনো ভাবে জড়িত ছিলাম। আর বড় ইউনিটে কাজ করার কারণে বহু অফিসারের সাথে আমার মানে ইন্টারাকশন হয়েছে, মানে আমার ইউনিট ছাড়াও। তো ফলে আমি পুলিশের যে পালস যেটা বুঝি, এখন ধরুন যদি বড় একটা কোনো ডেমনস্ট্রেশন হয় এবং পুলিশকে যদি শক্তি প্রয়োগ করতে বলে, পুলিশ শক্তি প্রয়োগ করবে না। অফিসাররা অতি উৎসাহী করতে গেলেও ফোর্স করবে না, কারণ তাদের একটা তাদের মনে একটা ক্ষোভ আছে যে দুইটা বিষয়। একটা হলো যে আমার সহকর্মী যারা মারা গেছে তাদের তদন্তই হচ্ছে না, বিচার তো পরের কথা। পাশাপাশি আমি যে এই একটা মানে আমি যদি এখন শক্তি প্রয়োগ করি, এই শক্তি প্রয়োগের কারণে আমার ভবিষ্যতে কি হবে। তো এই কারণে তো একই অবস্থা। তো এটা জঙ্গিবাদের ক্ষেত্রে, জঙ্গি দমনের ক্ষেত্রে তো এটা আরো বেশি মানে অ্যাপ্লিকেবল। যে এখানে মানে দুইটা টার্গেট, এখন জঙ্গিদের টার্গেট হবে এবং পরবর্তীতে কি হবে, আবার দেখা যাবে যে মামলা খাবে কিংবা জেলে যাবে কিংবা চাকরি চলে যাবে। ফলে এই ঝুঁকি নিয়ে কে কাজ করতে চাইবে? আর জঙ্গিবাদ, কাউন্টার টেরোরিজম নিয়ে, মানে টেরোরিজম নিয়ে কাজ করতে গেলে এক্সপার্টিস দরকার হয়। এটা একদিনে তৈরি হয় না। এটা
আহ, একটু সময় লাগে এবং এটা ক্রমাগত তাদেরকে বিভিন্ন স্পেশালাইজড কাজ যেহেতু, তো সেইখানে তাদের ট্রেন করতে হয়, তাদেরকে তাদের ওই মোটিভেশনটা লাগে, ফলে এটা এটা অ্যাক্সিডেন্টাল কেসই হবে, বাট আমার মনে হয় না যে কোনো সংগঠিত ভাবে এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে। তার আরেকটা মানে কি জায়গায় আমরা, হ্যাঁ, তার হ্যাঁ কি আরেকটা জায়গায় আছে যে যেটা হলো ডিনায়াল মোড। সরকার তো টেরোরিজম আছে এটাই স্বীকার করে না। যেমন তারা মানে সিটিআইবি তৈরি হয় যেটা বিএনপি আমলে, মানে 2005-এ সিটিআইবি, কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো, অলরেডি সেটার নাম পরিবর্তন করে করেছে কি সোশ্যাল স্ট্যাবিলিটি ইন্টেলিজেন্স ব্যুরো। আর ঠিক তেমনি ভাবে কাউন্টার টেররিজম সিটিটিসির নামও পাল্টে দেওয়া হচ্ছে, এটিউর নামও তো, যারা টেরোরিজমকে স্বীকার করে না, তো তারা টেরোরিজম কিভাবে দমন করবে এটা আমার হিসাবে আসে না। এটা আমি অতীত অভিজ্ঞতা থেকে যদি বলি, তখনও তো আমরা চাকরিতে ছিলাম। যেমন আমরা দেখেছি 2001-2 থেকেই যখন আসলে নানা ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটি শুরু হয়, তখন কিন্তু সরকার ডিনায়াল মিডিয়ার মোডে সৃষ্টি ছিল। বলেছিল। হ্যাঁ, মিডিয়া সৃষ্টি বলে, ষড়যন্ত্র বলে নানাভাবে, কিন্তু তারাই এসে কিন্তু শেষ পর্যন্ত হরকাতুল জিহাদ, তারপরে জেএমবি সহ এটা আরো, বোধহয় আনোয়ার চৌধুরী ব্রিটিশ হাই কমিশনারের উপর হামলার উপরে তারপর থেকে তারা এটা করতে থাকে। এবং হ্যাঁ, তো ফলে এবং শেষ পর্যন্ত গ্রেপ্তারও কিন্তু করেছে, বেশ কিছু গ্রেপ্তার নিঃসন্দেহে, করেছে। তো নিঃসন্দেহে। ফলে এখনো সরকার যেহেতু ডিনায়াল মোডেই আছে, টেরোরিজম ছিল না বা এখনো নাই এই মোডে আছে, তো সেই ক্ষেত্রে এইটা কোনো মানে এদের যে এরা যদি এখনো মনিরুল মানে ইসলাম, এর সাথে কি আপনি আরো একটা জিনিস যোগ করতে চান কিনা, সেটা হচ্ছে যে আমরা জানি আন্তর্জাতিকভাবেই পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের সাপ্লায়ার, সন্ত্রাসবাদের সাপ্লায়ার। এখন যে কোনো পাকিস্তানি মানে তাদের ভিসা লাগে না, তারা কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই বাংলাদেশে আসতে পারে। পাকিস্তান থেকে যে কোনো কন্টেইনার এলে তার ভিতরে কি আছে সেগুলো পরীক্ষা হয় না। সো এটা তো আসলে একটা ভয়াবহ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার কি মনে হয়? হ্যাঁ, এই যে টিটিপির যে বিস্তার, জি। টিটিপির লোক আগেও 2-4 জন ধরা পড়েছে বাংলাদেশে, কিন্তু তারা বাংলাদেশে কার্যক্রম চালাইতে আসে নাই। তারা মূলত মিয়ানমারের যে আরসা আরএসও, ওখানে যে জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে ট্রেন করার জন্য, অথবা মানে ইন্ডিয়ার অভ্যন্তরে হামলা চালাবে, সেই ক্ষেত্রে হরকাতুল জিহাদের সাথে সীমিত যোগাযোগ ছিল এবং ধরাও পড়েছে 2009 সালে বা পরবর্তীতে। কেউ কেউ ধরা পড়েছে, জেলখানায় ছিল পাকিস্তানি টেরোরিস্ট। কিন্তু এই 5ই আগস্টের পরে পাকিস্তানের সাথে যে বাংলাদেশের, আমাদের সময়ও হ্যাঁ, মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও তো পাকিস্তানের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল। এখানে সেনা অফিসাররা বা ডিফেন্স অফিসাররা ট্রেনিং এ যাইতো, ওখানে পাকিস্তানের অফিসাররাও আসতো, এগুলো সবই ছিল। কিন্তু ডাইরেক্ট ফ্লাইটও ছিল না, বা ভিসা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু চেক অ্যান্ড ব্যালেন্স ছিল, যেটা 5 তারিখের পরে তো মনে হচ্ছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হলো পাকিস্তান, এবং পাকিস্তানের কে ধরেই বাংলাদেশ উঠে যেতে পারবে, এইরকম একটা অবস্থা ছিল। তো ফলে এইটার কারণে এই যে টিটিপির বিস্তার যেটা হয়েছে, এইটা জাস্ট এইটারই ফলাফল, এইটারই ফলাফল। এবং এছাড়াও আমি আমার আমার অতীত অভিজ্ঞতা, কারণ আমি বেশ কিছু ইন্ডিয়ান সিটিজেন যারা টেরোরিজমের সাথে যুক্ত ছিল, পরে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল, অনেক বছর পর, অনেক বছর ধরে বাংলাদেশে অবস্থান করছিল, তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করেছিলাম 2009-10-এর দিকে। এবং ওই যে দাউদ ইব্রাহিমের একজন কেউ অ্যাসোসিয়েট, যে ওখানে যে গুলশান কুমার হত্যা মামলার সাজা, আসামি ছিল, হ্যাঁ। হ্যাঁ, তো এগুলো তো ওই সময় গ্রেপ্তার করেছিলাম। তো ওই সময় আমি জিজ্ঞাসাবাদে যেটা জেনেছিলাম এদেরকে, বা পরবর্তীতে এদের বিভিন্ন লিটারেচার এবং কাউন্টার টেররিজমের বিষয়ে আরো একটু ঘাটাঘাটি করতে গিয়ে যেটা পেয়েছি, সেটা হলো একটা সময় ছিল মানে 2009-এর আগে পর্যন্ত, যে যারা ইন্ডিয়াতে মানে পাকিস্তান, মানে এই টেরোরিজম তো একটা বৈশ্বিক সমস্যা, কোনো সন্দেহ নাই, কিন্তু পাকিস্তানের এবং ইন্ডিয়ার টেরোরিজমটা একটু ডিফারেন্ট। কারণ এরা হলো মূলত মানে পাকিস্তান টেরোরিস্টদের বেশিরভাগের উদ্দেশ্য হলো
ইন্ডিয়া এটাকে শেষ করে দেওয়া। ইন্ডিয়াকে স্বাধীন করা। হুম। অর্থাৎ এরা ওই যে ওই কনসেপ্টে বিশ্বাস করে আর কি, যে কি হিন্দকে তারা গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করা। গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করা। তো সেই ক্ষেত্রে, এবং এটা মূলত দুই দেশের পারস্পরিক যে শত্রুতাপূর্ণ সম্পর্ক, এই কারণেই উদ্ভূত। তো ফলে বাংলাদেশের টেরিটরিটা একসময় ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করার জন্য পাকিস্তান এটা ব্যবহার করত, এবং এই ইন্ডিয়ান যারা আছে, যাদেরকে তারা রিক্রুট করত, তারা বাংলাদেশে আসতো, বাংলাদেশে এসে আশ্রয় নিত হরকাতুল জিহাদের কাছে। হরকাতুল জিহাদের লোকজন, তাদেরকে তখন তো পাসপোর্ট বানানো খুব সহজ ছিল, তাদের বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে দিত। পাকিস্তান এম্বাসির সাথে, আইএসআই এর সাথে যোগাযোগ তো তাদের ছিলই, আইএসআই তাদেরকে ভিসা দিয়ে পাকিস্তানে নিয়ে যেত, ট্রেনিং করে আসার পর পাসপোর্টটা আবার জমা নিয়ে নিত, জমা নিয়ে এরপর এরা ইন্ডিয়া গিয়ে সুযোগ সুবিধা বুঝে হামলা চালিয়ে বাংলাদেশে চলে আসত, আশ্রয় নিত বা কেউ ধরা পড়তো। তো এইটা পাকিস্তান এই কাজটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে সফলভাবে করার চেষ্টা করেছে, এবং এখনো যে করছে না এটা আমি মনে করি না, এখনো করতে পারে। নিশ্চয়ই। এখনো আপনাকে আমি সর্বশেষ একটা প্রশ্ন করব, সর্বশেষ প্রশ্নটা একটু দীর্ঘ, আপনি একটু শুনবেন তারপরে উত্তর দেবেন, কারণ আমাদের এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আমাদের আরো একটা মানে পর্ব হয়তো করতে হতে পারে, করব আমরা সেটা নিয়ে, কিন্তু আজকের মতো শেষ করব এই প্রশ্ন দিয়ে। সেটা হচ্ছে 2016 সালের বাংলাদেশে জঙ্গিরা ব্লগার, শিক্ষক, বিদেশি নাগরিক, সংখ্যালঘু এবং হোলি আর্টিসানের মতো লক্ষ্যবস্তুতে হামলা করেছিল। আজ আবার পাইপ বোমা, প্রেসার কুকার বোমা, জেএমবির আস্তানা, একিউআইএস এর সেল তৈরির আন্তর্জাতিক সতর্কতা সামনে এসেছে, জাতিসংঘ বলছে। আপনার কি আশঙ্কা, এবারের লক্ষ্য শুধু বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলা, মানে রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র বদলানো, অসাম্প্রদায়িক শক্তিকে ভয় দেখানো, তারেক রহমানের সরকার উৎখাত, ধীরে ধীরে বাংলাদেশকে ধর্মীয় উগ্রবাদী শক্তির মানে রাষ্ট্রে পরিণত করা, মানে কি তাদের উদ্দেশ্য? আপনি মানে খুব ইমিডিয়েট কি শঙ্কা আপনি দেখেন? আর যদি আপনার আশঙ্কা সত্যি হয়, তাহলে 2024 সালের 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তন এবং আজকের জঙ্গিবাদের পুনরুত্থানের মধ্যে আপনি কোন যোগসূত্রটা একদম স্পষ্টভাবে দেখতে পান? আপনি যে বলেছেন ইতিমধ্যেই, পেলে সেই যোগসূত্রটি তারেক রহমানের সরকারের বিরুদ্ধে কিভাবে ব্যবহার হবে? দেখুন, জঙ্গি বিশেষ করে 5 তারিখের পরে যারা নতুন করে মানে জামিন কিংবা জেল পালিয়ে কিংবা খালাস পেয়ে যারা বের হয়েছে, এরা কিন্তু এখন অনেক বেশি অভিজ্ঞ সংগঠন। জেলখানায় তারা যেহেতু নিজেদের ভিতরে আলাপ আলোচনা করেছে, নিজেদের সেই জোশ, জিহাদি জোশ যেটা, সেইটা আরো শক্তিশালী করতে পেরেছে। পাশাপাশি 5 তারিখ থেকে অনবরত যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই যেহেতু জঙ্গিবাদীদের বিভিন্ন গ্রুপ আছে, তারা কার্যক্রম চালায়, টকশোতে পর্যন্ত তাদেরকে এখন সুযোগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, ফলে তারা অনেক বেশি প্রশিক্ষিত। ফলে তাদের ওই সময় ইভেন হোলি আর্টিজানে তারা যে সমস্ত আইডি ব্যবহার করেছিল, বোমা ব্যবহার করেছিল কিংবা অন্যান্য জায়গায়, তার চাইতে এখনকার যে সমস্ত বোমা পাওয়া যাচ্ছে, আইডি পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী। পাশাপাশি এখন পাকিস্তানে অবাধ যাতায়াতের কারণে এখানে টেকনোলজি, তারপরে যে নলেজ, এইটা ট্রান্সফার হচ্ছে ওখানকার জঙ্গিদের সাথে। তো ফলে এখন এরা যদি কোনো হামলা করে, সেটা আগের চাইতে মারাত্মক হবে। তো সেই ক্ষেত্রে আমার ধারণা, সরকার যদি বর্তমান সরকার যেহেতু মানে অ্যাক্সিডেন্টাল কেস কিছু হয়ে গেছে এবং আরো কিছু যেহেতু মামলা মোকদ্দমা দিচ্ছে এবং কিছু ধরবেও, বিশেষ করে জাতিসংঘের এটা আরো বিভিন্ন জায়গায় এটা আসতে থাকবে, কারণ এগুলো তো আর গোপন রাখার বিষয় না, যতই ডিনায়াল মোডে থাকুক। তো ফলে আরো কিছু ধরপাকড় সৃষ্টি হলে এরা সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এরা সরকারকে বা তাদের যে টার্গেট, যেটা পুলিশকে টার্গেট করে, পুলিশ এখনো তাদের টার্গেট আছে, কারণ পুলিশই তো এদের ধরে, পুলিশই তাদেরকে শক্তিহীন করেছে আগে, এই প্রতিশোধ পরায়ণতা তাদের থাকবে। পাশাপাশি তাদের একেবারে ইটারনাল টার্গেট হলো অন্যান্য ধর্মাবলম্বী যারা, সেই ক্ষেত্রে শিয়া যারা আছে, যদিও খুব ক্ষুদ্র অংশ, শিয়া কিংবা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, কিংবা বাহাই সম্প্রদায়, খ্রিস্টান, এরা, বিদেশিরা থাকতে পারে এই টার্গেটে।
আর আনসারুল ইসলামের টার্গেট হয়তো তাদের টার্গেট গুলো কিছুটা সিলেক্টিভ টার্গেট তারা করে দেখেছি। তো সেই পলিসির যদি পরিবর্তন না করে তাহলে তারা প্রগতিশীল মানুষগুলোকে টার্গেট করবে এবং সিঙ্গেল অ্যাটাকে তারা যাবে। এবং আমি যতদূর খবর নিয়েছি ইতিমধ্যে অনেকগুলো হত্যাকাণ্ড হয়ে গেছে যেগুলোকে সাধারণ হত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। যেমন গত বছর দুর্গাপূজার সময় কিন্তু পূজা মণ্ডপের কাছে কিছু বোমা পেয়ে গেছে, এটা নব্য জেএমবি বা আইএস পন্থীদের কাজ, কিন্তু সেটাকে ককটেল হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে। তারপর কিছু হিন্দু সম্প্রদায়ের লোক বিভিন্ন জায়গায় গলা কেটে বা এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। এটাকে যদিও দেখানো হচ্ছে যে আনআইডেন্টিফাইড মানে না অজ্ঞাতনামা আসামি, কিংবা এমনকি দীপু দাসের হত্যাকাণ্ডটাও তো আমার কাছে মনে হয় এটা আসলে জঙ্গিদেরই কাজ। এই তৌহিদি জনতা হিসেবে যারা পরিচিত এই পুরোটাই হলো এই আল কায়দা মুভমেন্টের সাথে জড়িত। আল কায়দার একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ হলো যে সোশ্যাল মুভমেন্ট হিসেবে এটাকে ছড়িয়ে দেওয়া। ফলে এই তৌহিদি জনতা, এছাড়াও এরা একেবারে জঙ্গিদের ছাড়ানোর জন্য কি বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলন, এইটা যেটার আবার নেতা হইলো হেফাজতের একজন শীর্ষ নেতা হইলো এটার প্রধান। তো এরা কিন্তু একেবারে সুকৌশলে কাজ করেছে। ফলে তৌহিদি জনতা সহ নানা ধরনের ইন্তিফাদা, নানা রকম নাম দিয়ে স্পষ্ট ভাষায় বলতে পারি এই তৌহিদি জনতা মানেই হচ্ছে আল কায়দার মানে এরা বিশেষ করে এদের অর্গানাইজার যারা, এরা আল কায়দার সাথে সংযুক্ত। এই তৌহিদি জনতা যত ঘটনাগুলো ঘটেছে এদের যারা অর্গানাইজার, এই অর্থাৎ প্রত্যেকটা ঘটনার তো কিছু অর্গানাইজার থাকে, এরা সরাসরি ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেছেন তারা নাকি প্রেসার গ্রুপ, বোধহয় ডাস্টবিন হিসেবে বেশি পরিচিত। দেখুন এইটা যে এটা কত বড় মানে অপেশাদার সাংবাদিক ছিল। আমি 5 তারিখে একটা ঘটনা বলি, 5 বা 6 তারিখে আমার এক বন্ধু আমাকে, আমার ওই সময় যেহেতু আমি ক্যান্টনমেন্টে ছিলাম, তো আমার কাছে একটা স্ক্রিনশট পাঠায়। স্ক্রিনশটে পিনাকি আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে যে আমি কোথায়, আমারে খুঁজে বেড়াচ্ছে, তৌহিদি জনতাকে লেলিয়েছে আমাকে খুন করার জন্য, মারার জন্য, যে কোথায়, এরকম আরো অনেকগুলো স্ক্রিনশট। কিন্তু ওইটায় আমি শফিককে দেখেছি, শফিক মানে টুকটাক কোনো জায়গায় দেখা হয়েছে, এটাকে আমার কখনো সাংবাদিক মনে হয়নি। মানে পেশাদার সাংবাদিক যারা অনেক, যেহেতু দীর্ঘদিন আমি 12 বছর আমি মিডিয়ার সাথে সংযুক্ত ছিলাম, মানে স্পোকস পারসন হিসেবে কাজ করেছি। তারপরে আমার অবস্থানের কারণে বহু সম্পাদক এবং শীর্ষস্থানীয় সম্পাদকের সাথেও আমার বিভিন্ন সময় ইন্টারাকশন হয়েছে, কথা হয়েছে। অনেকে আমার অফিসে এসেছেন, গিয়েছেন। মানে ফ্যাসিস্টের দোষণ নয় এমন লোক আর কি, এই কথিত ফ্যাসিস্টের দোষণ নয়, এখনো যারা সগৌরবে কাজ করছে বা ইন্টারিম গভর্নমেন্টের সাথে ছিল, এরকম অনেক সম্পাদকের সাথেও ছিল। কিন্তু ওই হিসাবে আমি সাংবাদিকদের, একজন পেশাদার সাংবাদিকের যে চরিত্র, এইটা আমি শফিকের ভিতরে দেখিনি। তো ওই পিনাকির ওই স্ট্যাটাসে শফিক মন্তব্য করেছে যে একজন তার পেশার একজন সাংবাদিক, যার নখের যোগ্য শফিক নয়, অনেস্টি, পেশাদারিত্ব, দক্ষতায় নয়, এবং জুনিয়র, সে সিনিয়র মানুষ, ওখানে বলছে যে তার বাসায় থাকতে পারে, ওই সাংবাদিকের নাম দিয়ে দিয়েছে। তো আমি তাড়াতাড়ি ওই সাংবাদিককে ফোন করে বললাম যে তুই বাসায় থাকিস না, তোর বাসায় এই যে, তখন তো 5-6 তারিখে যে কোনো শৃঙ্খলা নাই, আমাদের মব হইতে পারে, তুই তুই সরে যা। তো ও বলল যে আমি সর্বনা, আমার যদি মব করে মাইরে ফেলা। তো ওই সময় আমি বুঝলাম যে এত খারাপ একটা মানুষ হতে পারে যে তার পেশার, তার একজন সহকর্মী, যে তার সিনিয়র এবং সবসময় বস বস বলতো, তাকে বস হিসেবে মানত, সেই লোক এইরকম একটা মন্তব্য করেছে পিনাকির স্ট্যাটাসে যে আমি ওই তার বাসায় আশ্রয় নিয়েছি। তো তার মানে মব লেলিয়ে দেওয়া। তখন থেকে আমি একে খুব মানে নিম্ন মানের বাটপার হিসেবে আমি মনে করি। অশেষ ধন্যবাদ। আজকের মতো আমরা শেষ করি, কারণ হচ্ছে আপনার সাথে আরো কথা বলতে হবে, কথা শেষ হলো না, কারণ অনেকগুলো বিষয় রয়ে গেল কথা বলার জন্য। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং নিশ্চয়ই আবার কথা হবে। অশেষ ধন্যবাদ মনিরুল ইসলাম। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি, ভালো থাকবেন।